সকলকে শুভ সন্ধ্যা। আমাকে একবার একটু কেউ জানান যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা প্রত্যেকের কাছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অনেকেই জয়েন করছে, আমি তাই 1-2 মিনিট একটু দেখে নেব। তো আমরা এবার শুরু করি। পরে যারা জয়েন করবেন করবেন, ইউটিউবেও পরে দেখে নিতে পারবেন। আমার প্রথমত বলি, যেহেতু আমি বেশ কয়েকদিন আগেই আপনাদের কাছে কমিটেড ছিলাম যে রবিবারে ক্লাসটা করাবো, তো কাল রাত থেকে আমার একটু গলার অবস্থা খারাপ। তো পারবো চালিয়ে যেতে। আপনারা আছেন, আপনারা আশা করি সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা পেলে আমার, আপনারা জানেন আমার এনার্জি বেড়ে যায়, তো পারবো। শুধু অনুরোধ প্রত্যেককে, যাদের ক্লাসটা মনে করবেন প্রয়োজন নেই তারা লেফট করে যাবেন, কিন্তু দয়া করে কোনোভাবেই আপনার কেউ ডিস্টার্ব করবেন না ক্লাসের মাঝে, মানে আনমিউট কেউ হবেন না। আমি আপনাদের আহ, প্রত্যেকের কথা শুনবো শেষে। আপনারা জানেন এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য, প্রত্যেকের ভয়েসটা শোনার পরে আমি অফ করব। তো তাই ক্লাস চলতে চলতে মিডিলে কেউ ইন্টারাপ্ট করবেন না বা আনমিউট করবেন না। আচ্ছা, আমি যদি এই সাউন্ডে কথা বলি তাহলে কি আপনাদের শুনতে কোনো অসুবিধে হচ্ছে? না স্যার। নো স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রত্যেককে বলেছিলাম যে আজ আমরা আপনাদের যে 7 পেপার, MSW পার্ট 1 এর 7 পেপার, সেই 7 পেপারের রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা, এই গবেষণার নকশা গবেষণা করতে গেলে কেন প্রয়োজন, বা কি ভূমিকা পালন করে, বা গবেষণায় কি গবেষণার নকশা প্রয়োজন, একান্ত প্রয়োজন, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেন।
সরি, এটি ইম্পর্টেন্ট কল আসার জন্য কলটা রিসিভ করতে হয়েছিল, সেই জন্য লেফট করে গেছিলাম। যাই হোক, তো এই যে গবেষণা করতে গেলে গবেষণাতে গবেষণার নকশা, যেটাকে ইংলিশে বলছে রিসার্চ ডিজাইন, সেটা কি প্রয়োজন নাকি না হলেও চলবে? এর গুরুত্ব কি, এর ভূমিকা কি, এর ইম্পর্টেন্সিটা কি, প্রয়োজনীয়তাটা কি? এরকম বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসতে পারে, বা বলতে পারে গবেষণায় গবেষণার বাহ্যিক দিক বা আভ্যন্তরীণ দিক, বৈধতা প্রতিষ্ঠায় বা স্যাটিসফ্যাকশনে গবেষণার নকশার পাননি, তার আমার পিডিএফটা দেখুন। এরপর আমি একটি আমার যে নোট, যেটা আমার কাছে গাইড নেওয়া স্টুডেন্টদের জন্য বরাদ্দ, সেই নোটটাও আপনারা আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখে নেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই একটা অ্যান্সার কি হওয়া উচিত, আর আপনাদের হাতের কাছে যেগুলো পাচ্ছেন সেগুলো কি, পার্থক্যটা বুঝতে পারবেন। চলুন এবার আমরা গবেষণার যে নকশা, রিসার্চ ডিজাইন, সেটা গবেষণায় প্রয়োজন আছে কিনা, তার কি রোল প্লে করে, কি ভূমিকা রাখে, কি গুরুত্ব আছে, সেই সব নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা কথা বলে রাখি যে গবেষণার নকশা আসলে কি, এটা জানার দরকার। গবেষণার নকশাটা হচ্ছে, আমি এর আগেও একটা ক্লাসে বলেছিলাম যে আমরা যখন একটা বাড়ি তৈরি করতে যাই, তখন সে বাড়ির একটা ডিজাইন করতে হয়, যে কোথায় আমি সিঁড়ি ঘর রাখবো, কোন দিকে আমি বেরোনোর রাস্তা রাখবো, কোন দিকে আমি ঢোকার মেন ফটকটা রাখবো, কোন সাইডে বাথরুম করব, কিভাবে আমি ডাইনিং স্পেসটা করব, কোথায় কিচেন থাকবে, কোথায় বেডরুম গুলো থাকবে, ড্রয়িং রুম থাকবে কোথায়, এটিসি টোটাল আপনার আগে একটা নকশা করে নেওয়া হয়। এটা কেন করা হয়? তার কারণ হচ্ছে, আমার যে জায়গাটা আছে, সেই জায়গাটা সঠিকভাবে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, আমার একটা প্ল্যান হলো যে আমি এই ধরনেরই বাড়ি বানাবো, তার উপর একটা এস্টিমেট করা যায়, বাজেট করা যায়। আমার সামর্থ্য হলে আমি করব, নয়তো করব না। তাহলে কি হবে, আমি বাড়িটা তৈরি করতে শুরু করে দিয়ে আমার আহ, আমি কোনোভাবেই আর তৈরি করতে পারবো না, আমার সামর্থ্য কুলাবে না, হয়তো সময় থাকতে পারে, নাও পারে, বিভিন্ন কিছু হতে পারে। ঠিক সেই রকমই রিসার্চ ডিজাইন, গবেষণার নকশাও, গবেষণার বিশেষ করে যেগুলো ভৌগোলিক গবেষণা এরিয়ার উপর, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার গুরুত্ব অপরিসীম এই গবেষণার নকশার। কেন এই গবেষণা, এই গবেষণার নকশাটা, আমরা যে গবেষণার কাজটা করি সেই কাজটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে এটা সাহায্য করে। কি কি কাজে সাহায্য করে সেটা আমরা বলবো, কিন্তু তার আগে যেটা আমরা আলোচনা করব, যে আসলে এই গবেষণার নকশাকে নিয়ে, গবেষণার নকশাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে গিয়ে মিলার একটা উদ্ধৃতি দিয়েছেন। কি উদ্ধৃতি? তিনি বলছেন যে রিসার্চ ডিজাইন ইজ এ প্ল্যান সিকোয়েন্স অফ দ্য ইন্টার প্রসেস involved in the
কন্ডিশন অফ এ রিসার্চ স্টাডি। আবার রিপিটেড, মিলার বলছেন যে রিসার্চ ডিজাইন ইজ এ প্ল্যান সিকোয়েন্স অফ দ্য এন্টার প্রসেস involved in the condition of research study। অর্থাৎ গবেষণা হচ্ছে, গবেষণার যে নকশা, সেই গবেষণার নকশা হচ্ছে গবেষণার কাজে সাথে যুক্ত সমস্ত যে প্রক্রিয়াগুলো থাকে, গবেষণার যে 7টা স্টেপ রয়েছে, সেই 7টা স্টেপ আমি কিভাবে করব তার আগাম একটা পরিকল্পনা, এটাই হচ্ছে গবেষণার নকশা। অর্থাৎ আমি কোন এরিয়া ধরে গবেষণা করব, কাদের নিয়ে গবেষণা করব, কোন সমস্যার উপরে গবেষণা করব, কেন সেই সমস্যাটাকে বেছে নেব, অর্থাৎ আমি সেই সমস্যার কোন কোন দিক তুলে ধরতে চাইছি, কি কারণে তুলে ধরতে চাইছি। সেখানে গবেষণা করতে গেলে যে তার উপর বিষয়ের উপর পরিচয় দরকার, ইন্ট্রোডাকশন। আমি সেটার উপরে নলেজ গ্যাদারিং এর জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ব। তারপরে আমি একটি রিসার্চ, মানে ওই ডাটা তোলার জন্য একটি কোশ্চেনারি বানাবো। তারপরে আমার সেই কোশ্চেনারি নিয়ে আমি ডাটা তুলতে যাব। ডাটা তোলার পর আমি স্যাম্পলিং চয়ন করব, স্যাম্পলদের কাছ থেকে আমি ডাটা তুলে আনবো। ডাটা তোলার পরে সেই ডাটাগুলোকে আমি, যদি পরিমাণবাচক হয় অর্থাৎ কোয়ান্টিটেটিভ, তাহলে ছক বিন্যাসের দ্বারা, আর যদি কোয়ালিটেটিভ কেস স্টাডি হয় তাহলে একক তথ্য বিশ্লেষণের দ্বারা আমি বিশ্লেষণ করব। তারপর তার উপর যা ফলাফল, তার মেজর ফাইন্ডিং, তার এবার গবেষণার ঘাটতি কি, রেকমেন্ড কি করতে চাইছি, আমি প্রতিবেদন তৈরি করব। এগুলো হচ্ছে একটা গবেষণার আপনার প্রসেস। এই প্রসেসটা আপনি কোন স্টেপটা কিভাবে করবেন সেটা আগাম একটা পরিকল্পিত স্টাডি, প্ল্যান মাফিক স্টাডি হচ্ছে রিসার্চ ডিজাইন। কে বলছেন এটা? মিলার বলছেন, অধ্যাপক মিলার। তো আপনাদেরকে আমি আবার বলবো, আপনারা বইটা খুলুন, পিডিএফ খুলুন, অথবা যারা যেখান থেকে নোট নিয়েছেন, যদি এই নোটটা দিয়ে থাকে অতি গুরুত্বপূর্ণ নোট, নোটটা ফলো করুন। আমি যে এই যে গুরুত্বটা বোঝাবো, এখানে আমি টোটাল 12টা পয়েন্ট রেখেছি। এই আমার স্টুডেন্টদেরকে এই 12টা পয়েন্টই মনে রাখতে বলি, আর এই ক্লারিফিকেশন গুলো বুঝিয়ে দেওয়া হয়, যেমন আজকে বোঝাচ্ছি, এটা নিজের মতো তারা লিখতে পারবেন। আসুন এবার প্রথম গুরুত্ব বা প্রথম রোল বা প্রথম ভূমিকাটা কি। প্রথম ভূমিকা হচ্ছে, গবেষণা যে কোনো কাজ করতে গেলে তার যেমন একটা পূর্ব পরিকল্পনার দরকার হয়, ঠিক তেমনি রিসার্চ করতে গেলে পূর্ব পরিকল্পনার দরকার হয়। সেই পরিকল্পনাটা কি হবে সেটা নির্ধারণ করতে সাহায্য করে এই গবেষণার নকশা, অর্থাৎ ইংলিশে এটাকে বলছে ডিটারমিনেশন অফ রিসার্চ প্ল্যানিং। গবেষণার যে প্ল্যানটা সেটা স্থির করতে, দৃঢ় করতে, মানে একটা শক্ত কাঠামো, পরিকল্পনার শক্ত কাঠামো তৈরি করতে এই গবেষণার নকশা আপনার সাহায্য করছে। কিভাবে? না, যখনই আমরা কোনো একটা কাজকে নিয়ম মাফিক সুশৃঙ্খল ভাবে করতে চাব, যে কাজগুলো ধারাবাহিক কাজ, সে কাজগুলো তো অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, একটা তার একটার সাথে আরেকটা লিঙ্কেজ থাকতে হবে। এগুলো যদি থাকতে হয় তাহলে নিশ্চয়ই তার একটা পরিকল্পনার দরকার, তার একটা প্রক্রিয়া থাকবে, সেই প্রক্রিয়ার পরিকল্পনা করতে হবে। সেই যে পরিকল্পনাটা, সে পরিকল্পনাটা যে আপনি
কিভাবে করবেন সেটাই হচ্ছে রিসার্চ ডিজাইন। তারপরে পরিকল্পনাটাকে নির্ধারণ করতে এবং পরিকল্পনার কাঠামোটাকে শক্তিশালী করতে এই গবেষণার নকশা আপনাকে সাহায্য করছে। 2 নাম্বার, গবেষণা আপনি কোন সমস্যা নিয়ে করবেন সেই সমস্যা সম্পর্কে একটা পূর্ব ধারণা গঠন করতে সাহায্য করতে, অর্থাৎ প্রি কনসেপ্ট অফ রিসার্চ। প্রি কনসেপ্ট অফ রিসার্চ গবেষণার একটা পূর্ব ধারণা আপনাকে দিচ্ছে কে? রিসার্চ ডিজাইন। বাড়ি যেমন করতে গেলে আপনাকে বাড়ির নকশা একটি পূর্ব ধারণা দিচ্ছে যে আমার বাড়িটি এই রকম হবে, এই জায়গায় এই থাকবে, এটা এত ফুট বা এত ফুট হবে। ঠিক তেমনি গবেষণার নকশা রিসার্চ ডিজাইন আপনার গবেষণাটা কোন এলাকায় হবে, মানে কোন সমস্যার উপরে ভিত্তি করে হবে, সেই সমস্যার আপনি কি কি দিক নিয়ে দেখতে চাইছেন সেটা সম্পর্কে আপনাকে একটা পূর্ব ধারণা দিচ্ছে আপনার মনে। এটা হচ্ছে আপনার গবেষণার 2 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে গবেষণার যে কাজের এরিয়া, মানে কোন জায়গার উপরে করবেন সেটা নির্ধারণেও আপনার এই রিসার্চ ডিজাইন সাহায্য করে। অর্থাৎ ডিটারমিনেশন অফ ওয়ার্কিং এরিয়া ইন রিসার্চ। ডিটারমিনেশন অফ ওয়ার্কিং এরিয়া ইন রিসার্চ। রিসার্চটা কোন এরিয়ায় করবেন সেটাও কিন্তু গবেষণার নকশা আপনাকে স্পষ্ট করছে, আগাম ধারণা দিচ্ছে। নেক্সট, গবেষণার নকশা 4 নম্বর পয়েন্ট গবেষণাকে সুনির্দিষ্ট একটি সুশৃঙ্খল পদ্ধতিগত বৈজ্ঞানিক পদ্ধতিগত পথ ধরে চলতে সাহায্য করছে। অর্থাৎ ইংলিশে বলছে যে টু লিড দ্য রিসার্চ স্পেসিফিক ওয়ে। টু লিড দ্য রিসার্চ স্পেসিফিক ওয়ে। অর্থাৎ একটা নির্দিষ্ট পথ ধরে, কারণ ওই যে মানচিত্র আঁকা হয়ে গেছে, নকশা করা হয়ে গেছে, আমি এবার সেই পথ ধরে এগোবো। আমার মাথার মধ্যে বিভিন্ন কিছু খেললেও আমার আর সেটা কাজ করবে না। আমার একটা আমি সুনির্দিষ্ট চিন্তা দ্বারা একটি ডিজাইন বানিয়ে নিয়েছি, সেই ডিজাইন আমাকে এবার একটি সঠিক পথ ধরে চলতে সাহায্য করবে। আর যদি আমি গবেষণাটা সঠিক পথ ধরে না চালাই তাহলে কি হবে? তাহলে সময় বেশি লাগবে, অর্থের অপচয় হবে। সময় যেমন বেশি লাগবে, অর্থের অপচয় হবে। উদ্দেশ্য যা নিয়ে আপনি শুরু করেছিলেন, উদ্দেশ্য থেকে গবেষণা প্রক্রিয়া অন্যদিকে সরে যেতে পারে। সেই জন্য আপনার যে সঠিক পথ ধরে গবেষণাটাকে চালিয়ে নিয়ে যেতেও এই গবেষণার নকশা একটা বড় রোল প্লে করছে। 5 নাম্বার, গবেষণার উদ্দেশ্য অর্জন, অর্থাৎ টু একিউআর রিসার্চ পারপাস। টু একিউআর রিসার্চ পারপাস। গবেষণার যে উদ্দেশ্যটা রয়েছে, গবেষণার যে পারপাসটা রয়েছে, গবেষণা করার যে কারণটা রয়েছে, সেই কারণে, সেই পারপাসে, সেই উদ্দেশ্যতে পৌঁছতে আপনাকে সাহায্য করবে কে? গবেষণার রিসার্চ, গবেষণার নকশা। নেক্সট 6 নাম্বার, বাবা এখন সব করছে। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে ভুল সংশোধনেও এই গবেষণার নকশা যথেষ্ট ভূমিকা পালন করে। অর্থাৎ রিভিশন অফ ইরর, ভুলটাকে কমানো, সংশোধন করা। কারণ আমি তো একটা
সুচিন্তিত ভাবে পরিকল্পনা করে নিয়েছি, নকশা করে নিয়েছি। আমি এবার সেইটা ধরে এগোবো। সুতরাং আমার ভুল হওয়ার জায়গাটা কম। যদি ভুল হতেও চাই সেখানেও কিন্তু আমি অ্যালার্ট হয়ে যেতে পারবো। সেক্ষেত্রে কে সাহায্য করছে? না, সেক্ষেত্রে এই যে গবেষণার নকশা অর্থাৎ রিসার্চ ডিজাইন সে সাহায্য করছে। কারণ যখনই আপনি একটি কঠিন কাজ করবেন, যখনই সেটা ধারাবাহিকভাবে এগিয়ে যাবে, তখন কি হবে? সেই কাজের মধ্যে ভুল হতেই পারে। ভুলের সম্ভাবনাগুলো বেশি আসতেই পারে। কারণ বাস্তব পরিস্থিতিটা তো অনেক কঠিন। তো স্বাভাবিকভাবেই তখন এই যে রিসার্চ ডিজাইন সেই সম্ভাবনাটাকে একটা দিনের লিঙ্ক সেটা কতটা এগোলো, সেটা কোন সময়ের মধ্যে কোন কাজটা করতে হবে, এই যে গবেষণা কাজের যে ধারাবাহিকতাটা সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা বুঝতেও এই গবেষণার নকশা আমাদের সাহায্য করে। অর্থাৎ ইংলিশটা বলছে কি, কন্টিনিউটি অফ রিসার্চ ওয়ার্ক। কন্টিনিউটি অফ রিসার্চ ওয়ার্ক, গবেষণার কাজের যে ধারাবাহিকতা সেটা বুঝতেও গবেষণার নকশা সাহায্য করে। এই প্রসঙ্গে গবেষক জে আর তিনি বলেছেন, এই প্রসঙ্গে গবেষক জে আর বলছেন যে গবেষণার নকশা হলো একটি গবেষণা কাজে কাজ গবেষণা কিভাবে পরিচালিত হবে তার নকশা বা তার পরিকল্পনা। সেখানে বিস্তারিত কিছু সমস্ত কিছুর পরিকল্পনা থাকবে। কোথায়? রিসার্চ ডিজাইনে, গবেষণার নকশায়। কে বলছেন? জি, আর এটা স্বাভাবিক, এটা আমরাও জানি যে সেখানেই থাকবে সব। 9 নাম্বার হচ্ছে আমাদের এই যে পরিশ্রম, সময় আর অর্থ বা সম্পদ, এইগুলো অপচয় কমাতে বা অপচয়টা রোধ করতে বা গবেষণার নকশা আমাদের সাহায্য করে। কেন? না, আমি যদি পরিকল্পনার বাইরে গিয়ে দৌড়াই, পরিকল্পনাহীন ভাবে কোনো কাজে নেমে যাই, আমরা দেখবেন যে কোনো ছোটখাটো কাজও যদি করি, পরিকল্পনা ছাড়া যখনই আমরা কোনো কাজে নেমে যাব, তখন সেখানে অনেক সময় পণ্যশ্রম হয়। যেমন আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। আপনি দেখা গেল যে সামান্য আপনি আহ, উম, শুধু একটি কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি সেখানে মালামাল করতে যাবেন। তো মালামাল করতে যাবেন, এবার যাদের বাড়িতে মালামাল করতে যাবেন সেই বাড়িতেই হচ্ছে আপনার পুরোহিত। পুরোহিতকে লাগবে, কিন্তু কোনোভাবে আপনি একবারের জন্য আগাম যদি এখানে লিখে রাখতেন যে ওই জায়গায় গেলে পুরোহিত, এটা যদি একটা পরিকল্পনার মধ্যে থাকতো, আপনি কি করলেন? মালামাল করলেন, সেখানে অন্য কর্মচারী আছে বা অন্য তার ছেলে বা ভাই এরা আছে, সেখানে মালামাল করলেন, চলে আসলেন। তাহলে কি হবে? আপনাকে ওটার জন্য আবার যেতে হবে। যদি বাইকে যান তাহলে যেমন সময় নষ্ট, আপনার শ্রমটা নষ্ট হলো, ঠিক তেমনি আপনার বাইকে তেল পুড়িয়ে যেতে হবে। তো রিসার্চের ক্ষেত্রেও যদি আপনি যদি বলেন, প্রথমে করলেন কি আপনি বললেন নেমে গেলেন, নেমে গিয়ে একটা দুমদাম করে একটা কোশ্চেনারি সাজিয়ে নিলেন, সাজিয়ে নিয়ে আপনি কোনো উদ্দেশ্য করলেন না। পরে হঠাৎ করে মাথায় আসলো, আরে আমার তো এই উদ্দেশ্যটা রাখা দরকার ছিল, এটা তো নেই। তা আপনি কি করবেন? কোশ্চেনারি ফিল আপ করে অতগুলো স্যাম্পেলের কাছ থেকে ডাটা তোলা হয়ে গেছে, তাহলে কোশ্চেনারি বাদ দিয়ে দিতে হবে, আবার ফের যেতে হবে, আবার ডাটা তুলতে হবে। তো এটাই হচ্ছে এই গবেষণা নকশার কাজ। যে গবেষণা নকশা আপনাকে একদিকে শ্রমটাকে সাশ্রয় করাচ্ছে, সম্পদটাকে সাশ্রয় করাচ্ছে এবং আপনার সময়টাকেও বাঁচিয়ে দিচ্ছে। নেক্সট,
নেক্সট হচ্ছে এই যে গবেষণার নকশাটা করা হচ্ছে, এই নকশা কিন্তু শুধু ওই গবেষণার জন্যই যে ভূমিকা রাখছে তা নয়, তার পরবর্তীকালে যত গবেষণা করবে সেগুলোতেও ভূমিকা রাখছে। কেন? এই যে আপনারা যারা আজ এমএসডব্লিউ পার্ট ও আগামী বছর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হবেন পার্ট টু, তখন আপনাদের সমাজকর্ম গবেষণা করতে হবে। তো এই যে সমাজকর্ম গবেষণা, আজকে আমি যে আলোচনাটা দিচ্ছি, আজকে পুরোটা মাথায় না ঢুকলেও কিছুটা মাথায় থাকবে, সেটা আপনাদের ওই সময় একটা এই সম্পর্কে গবেষণা সম্পর্কে ধারণা গঠনে আপনাকে হেল্প করবে। ঠিক তেমনি এই যে গবেষণার নকশাটা, সেই নকশাটা আপনাকে তো কিভাবে নকশায় কি থাকবে, কিভাবে নকশা করতে হবে, সেটা দেখতে গেলে কি করতে হবে? আপনার যারা আগে করেছেন রিসার্চ, তাদের করা রিসার্চ থিসিস রিপোর্টটা আপনাকে ফলো করতে হবে। সেখানে আপনি প্রথম কি করবেন? গবেষণার নকশায় দেখবেন, তবে না বুঝতে পারবেন যে গবেষণাটা কোন পদ্ধতিতে করেছে, কি কি টুল ব্যবহার করেছে, কতদিন সময় নিয়ে করেছে, কোন এরিয়ার উপরে করেছে, কাদের নিয়ে করেছে, তাদের কোন সমস্যা নিয়ে করেছে, সমস্যার কোন কোন দিক দেখতে চেয়েছে, এই সমস্ত কিছু, কি ফলাফল হয়েছে, তো এগুলো তো সব কিছুই আছে কোথায়? গবেষণার নকশায়। তাই গবেষণার নকশা শুধু সেই গবেষণাকেই যে হেল্প করে বা তার ক্ষেত্রেই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, সেই গবেষণার নকশাটি তার পরবর্তীকালের গবেষকদের জন্য পথ নির্দেশকের ভূমিকা পালন করে, অর্থাৎ ইন্ডিকেটর অফ নেক্সট রিসার্চ, ইন্ডিকেটর অফ নেক্সট রিসার্চ। নেক্সট 11 নম্বর, 11 নম্বরটা হচ্ছে যে এই যে গবেষণার নকশা, এই গবেষণার নকশা হচ্ছে শুধু উদ্দেশ্যতে পৌঁছানো নয়, উদ্দেশ্যটা নির্ধারণ করতেও সাহায্য করে। গবেষণার নকশায় একটা গবেষণার উদ্দেশ্য কি হবে, কি হওয়া উচিত, লক্ষ্য কোন দিকে যাবে, হাইপোথেসিস, সেটাও কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে এই গবেষণার নকশা, অর্থাৎ ডিটারমাইন অফ এম অ্যান্ড অবজেক্টিভস অফ রিসার্চ, ডিটারমাইন অফ এম, রিসার্চ এম অ্যান্ড অবজেক্টিভ, এটা নির্ধারণ করতে সাহায্য করছে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে 12 নম্বর, গবেষণার সম্পূর্ণ একটি রূপরেখা, সম্পূর্ণ যেটা বলছে ইংলিশে বলে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্টটা, রূপরেখাটা তৈরি করতে, অর্থাৎ সেখানে কতদিন সময় লাগবে, কিভাবে কোন সময়ের মধ্যে তোলা হবে ডাটা, কোন সময়ের মধ্যে নমুনা চয়ন করব, কত নমুনা হবে, কোন পদ্ধতিতে নমুনা চয়ন করা হবে, বিষয় কি হবে, উদ্দেশ্য কি হবে, মানে সমস্ত ওভারঅল রূপরেখাটা, সেটা তৈরি করতেও সাহায্য করে এই গবেষণার নকশা। এটি আপনাদের যদি 7 নম্বরে দেয়, তাহলে শুধু পয়েন্ট গুলো দেবেন। যদি আপনার 10 বা 12 নম্বরে দেয়, তাহলে এই যে আলোচনা করলাম পয়েন্ট সহ আলোচনাটা দেবেন। আশা করি ক্লিয়ার। এবার মাথায় রাখবেন, এই যে রিসার্চ ডিজাইনের যে এই রোলটা ইন রিসার্চ ফর স্টাডি, সেটা আশা করি আপনারা ক্লিয়ার। কোশ্চেন গুলো কত রকম ভাবে হতে পারে, এই প্রসঙ্গ ধরে আপনাদের একটা কথা বলি।
কেন আমি নোট বিক্রি করি না? অনেক স্টুডেন্ট বলছেন, স্যার প্লিজ নোট দেন। আপনারা ঠকবেন। কেন ঠকবেন? একটা কোশ্চেন অনেক রকম ভাবে হতে পারে। এই যে আমি আলোচনাটা করছি, নোটস নিলে তো সেটার জায়গাটা পাবেন না। একটা নোটস নিয়ে পড়া আর নোটস এর সাথে সাথে সেই নোটের ক্লারিফিকেশন নেওয়া, আবার এক্সামের সময় প্রত্যেকটা নোটের উপরে ভয়েস ক্লিপ, আমার ভয়েসে প্রত্যেকটি নোটের উপরে ভয়েস ক্লিপ, সেটা শুনতে পাওয়া, একটু মিলিয়ে দেখুন তো। এবং শুধু তাই নয়, আরেকটা কথা বলে রাখি ক্লাসে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে 7টা পেপার থিওরি, এই থিওরি 7টা পেপার যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে 18 থেকে 20 করে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে পেতে হবে। আমার কাছে যারা গাইড নেয়, কেন আমি বারবার বলি যে 60% পাবেন, পেয়ে আসছে না তো বছর, এর পিছনে কারণ আছে। কারণ অ্যাসাইনমেন্টটা তো আমি সরাসরি আপনাদের গাইড করছি, ওখানে পেয়ে যাচ্ছেন নাম্বারটা। আর এই যে ক্লারিফিকেশন, এই রকম যদি ক্লারিফিকেশন হতে থাকে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হলেন, তারপরেও আপনার শেষে গিয়ে ভয়েস ক্লিপ দিলাম, আপনারাই বলুন শুধু নোট পড়লেন আর এই এতগুলো প্রক্রিয়া দুটোর মধ্যে যদি আপনার কোশ্চেন এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেয়, যারা শুধু নোটস কিনবেন তারা কজন কটা জিনিস বুঝে লিখে আসতে পারবেন ওইসব নার্ভাস পয়েন্টের মধ্যে, আর ক্লিয়ার করলে কজন লিখে আসবে। এছাড়াও থাকে কি জানেন, কিছু কোশ্চেন, কিছু নাম্বার তোলার সহজ পদ্ধতি আছে, সেই টিপস গুলো কিন্তু আমি পরীক্ষার সময় আমার স্টুডেন্টদের দিই। মনে রাখবেন, শুধু যে খাতার পর খাতা লিখে গেলেই আপনি নাম্বার পাবেন তা কিন্তু নয়। এগুলো ওল্ড চলে গেছে, ওল্ড কালচার। নেতাজি ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে অনেকের ধারণা যে লিখলেই দেবে, আবার অনেকের আগে ধারণা ছিল যে টেবিলে বই খুলে লেখা যায়। আর এগুলো কয়েক বছর হয়ে যেতেই বুঝে গেছে খুব কড়াকড়ি। নিশ্চিন্তে থাকুন, খুব কড়াকড়ি এবং আপনাদের জন্য কঠিন। কেন কঠিন? আরো এই প্রসঙ্গে বলি, এই যে কয়েকটা করে কোশ্চেনের নোট দিয়ে দিচ্ছে, একবার বুঝুন তো, 12টা করে ইউনিট এক একটা পেপারে, কত হিউজ পরিমাণে কোশ্চেন ওখান থেকে বেরোতে পারে। কার এত ক্ষমতা আছে যে যে ওই কোশ্চেন গুলোই সব লেগে যাবে? আমি তো পারবো না, আমি পারবো না। আমি স্যারেন্ডার করছি, আমি অপারগ, আমি অক্ষম। তাই আমি ওই রাস্তায় যাই না। আমি আমি আপনার কাছে, আমি আপনার কাছে যেটা করব, সেটা আপনার কাছে পুরো পরিষ্কার আপনার ইউনিটটা, 12টা ইউনিট কোশ্চেন অ্যান্সার ক্লাস দ্বারা, ভয়েস ক্লিপ দ্বারা ক্লিয়ার রাখবো, যাতে আপনি একদম মানে পুরো কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে পারেন। কয়েকটা কোশ্চেনের উপরে প্লিজ করবেন না, বেকার নিজের এই একটা ইয়ার লস হবে। প্রচুর ছেলে মেয়ে ফেল করছে, আমার খারাপ লাগে। এই কথাগুলো শুধু বারবার বলছি, মনে রাখবেন, আমার জন্য নয়, এই কথাগুলো বলছি আপনাদের ভালোর জন্য। কারণ এই কথাগুলো প্রত্যেকে নোটিশ করে রাখুন, দেখবেন ঠিক পরীক্ষা দেওয়ার পরেই আপনাদের থেকেই ফিডব্যাক আসে, হ্যাঁ স্যার ঠিক বলেছিলেন। তখন কিছু করার থাকে না। ওকে, এবার বলুন কারো কিছু কোশ্চেন থাকলে। একে একে তবে আনমিউট করবেন, কোশ্চেন করা হয়ে গেলে মিউট করে দেবেন। সেই সাথে একটা কথা বলি, আপনারা কি কেউ নোটের সাথে মিলিয়ে দেখেছেন? যদি কেউ দেখে থাকেন
তাহলে তিনি আমাকে একটু আগে বলুন। হ্যালো, কেউ কি বই বা নোটের সাথে মিলিয়ে দেখলেন, পেয়েছেন? স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। স্যার বলছিলাম ওই আমাদের যে ফিল্ড ওয়ার্ক করতে হবে ওখানে যে অর্গানাইজেশন গুলোর নাম দেওয়া হয়েছে ওই নেতাজি ওপেন থেকে আপনার গ্রুপ থেকেই পেয়েছিলাম। তো ওই ইয়েগুলো থেকেই কি করতে হবে না আমার জানা কোনো অর্গানাইজেশনে গিয়ে আমি এটা করতে পারি? হ্যাঁ, ঠিক বলেছেন। প্রথমত ওই লিস্ট থেকেও করতে পারেন, অথবা দর্পণ পোর্টালে দেখুন। দর্পণ পোর্টালে যদি ওদের নাম থাকে তাহলে সেই এনজিও হুম, থেকেও করতে পারেন। আর যদি তাও না থাকে তাহলে আপনি আনমিউট করে মিউট করবেন। তাহলে আপনি আহ, একবারে সরাসরি ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্ট সল্টলেকে আছে, সেখানে চলে যান, সেখান থেকে পারমিশনটা করে নিয়ে আসতে হবে। কিন্তু পারমিশন করাতে গেলে মাথায় রাখবেন, ওই যে এনজিও তার একটা লেটার হেড পেজে ডিক্লারেশনটা দিবেন। সেক্রেটারি ডিক্লারেশন দেবে, সেখানে তারা কি কাজ করে, কতদিন ধরে করছে, তাতে রেজিস্ট্রেশন নাম্বার কি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা কপি নেবেন, একটা ডিক্লারেশন নেবেন। সেগুলো হার্ড কপি নিয়ে সেখানে জমা দিতে হবে। দিলে পারমিশন দিয়ে দিবে, আপনি সেখান থেকেও করতে পারবেন। আসলে স্যার আমি ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে ওই নিয়ে তো কাজ করি ওই কারণে আপনার নামটা, কিছু অর্গানাইজেশন। আপনার নাম, আপনার নাম আর কোথা থেকে বলছেন এগুলো একটু বলেন। স্যার ওই বাগাটি কলেজে অ্যাডমিশন নিয়েছি আমি। আমার নাম সুস্মিতা। হ্যালো স্যার। সুচিস্মিতা, না স্যার, সুস্মিতা। সুস্মিতা, ঠিক আছে, দেখে নেন আপনি। নেক্সট, আমি জানতে চাইছি আজকে, আজকের যে নোটটা আমি বললাম, সেই নোটটা কি কেউ বইয়ের সাথে বা অন্য কোথাও নোট কিনেছেন বা পেয়েছেন বন্ধুদের থেকে, তার সঙ্গে মিলিয়ে দেখেছেন? এইটা আমাকে প্লিজ বলুন আগে। হ্যাঁ স্যার, দেখলাম মিলিয়ে। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, কিচ্ছু হ্যালো। সাউন্ড আসছে না। হ্যাঁ, বলুন, হ্যালো। হ্যাঁ স্যার, আমি বলুন। মৌলি বলছি। হ্যাঁ, হ্যাঁ, মৌলি, বলুন, হ্যাঁ স্যার, আমি বলুন। বইয়ের সাথে মিলিয়ে দেখলাম। হ্যাঁ কি স্যার, আমি বইয়ের দেখেছেন সাথে বলুন। মিলিয়ে দেখলাম। স্যার আপনি যেভাবে বললেন সেভাবে পয়েন্ট দিয়ে দিয়ে এখানে কিন্তু কিছু বলা নেই। মানে আপনি যেভাবে বলেন। বুঝালেন সেভাবে এমনি বই দেখে কিন্তু পড়লে অন্যরকম ভাবে পড়া হবে। এবার আপনি বলুন, কিন্তু আপনি আপনার যেভাবে কি বুঝালেন ধারণা? সেটা আমার মনে হচ্ছে সহজ। এবার, এবার আপনি বলুন, আপনি নাম্বার বেশি দেবে নাকি আপনার বইয়ে যেটা লেখা আছে ওটা লিখে বেশি নাম্বার দেবে? একদম যেটা প্রকৃত সত্য আপনার ধারণা তৈরি হয়েছে সেটাই বলবেন। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন সেটা লিখলে আমার মনে হয় বেশি মানে ভালো হবে, আমরা নাম্বারটা বেশি ভালো পাবো। কেন? কারণ স্যার ওটাতে পয়েন্ট দিয়ে দিয়ে ভালো করে ওটা আপনি আবার বুঝিয়ে দিলেন পরিষ্কার করে, তাহলে সেটা আর কি আমরা বুঝে পরে যদি লিখি সেটা আর কি বেশি ভালো হবে। আর বইয়ে যেভাবে দেওয়া ওকে, আছে অর্ধেকটা বোঝা যাচ্ছে না, না তো সেই জন্য ওইটাতে ভালো করে পড়ে পড়ে ওই যেরকম ভাবে আর কি নাম্বার সেভাবে দেবেই না। আমি আপনাদের বলি, এটাই হচ্ছে পার্থক্য। কারণ এমএসডব্লিউ তো সিলেবাসটা অনেক ফাস্ট, অনেক টাফ। আর পুরো ধরে তো কখনো বইয়ে দেওয়া থাকবে না, জাস্ট কনসেপ্টটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া থাকে। কিন্তু সেটাও পাবেন হচ্ছে ইংলিশটাতে, কিন্তু বাংলাটাতে আপনারা ফলো করবেন না। আচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে একটু জানতে চাইবো, কেউ কোনো নোটের সাথে মিলিয়ে দেখলেন, প্লিজ যদি বলেন, আমার ধারণা তৈরির জন্য এবং অন্যদেরও ধারণা তৈরির জন্য। এখানে কোনো মানে আপনি কোথাও নোটস নিয়েছেন বলে রাগ করবো এটাও তো আপনারা জেনে গেছেন নিশ্চয়ই, সেটা আমার কোনো ইয়ে নেই। তবে সচেতন করব, ঠকবেন না কারো কাছে। কেউ আছেন এরকম?
স্যার আমি হ্যাঁ, আবিরা। আমি হ্যাঁ, একটু একটু কথা বলতে চাই আপনার সাথে। আম আবিরা? বলছি স্যার, হ্যাঁ, স্যার আমি আবিরা। হ্যাঁ, আবিরা বলছি বলুন। স্যার, আমি একটুখানি ফিল্ড ওয়ার্ক এর একটা প্রবলেম নিয়ে বলতে চাই। আর আমি একটু নোটের ব্যাপারেও বলতে চাই। আ ফিল্ড ওয়ার্ক এর প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটা স্কুলে, আমি অ্যাকচুয়ালি স্পেশাল এডুকেটর। তো একটা স্পেশাল স্কুলেই আ থেকে আমি আমার ফিল্ড ওয়ার্কটা করেছি। তো আমি আচ্ছা, অনেকদিনই করছি অ্যাজ পার মাই ডেইলি রুটিন এ। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই যে স্কুলটা একটা ফাউন্ডেশনের আন্ডারে, সেই ফাউন্ডেশনটার রেজিস্ট্রেশন আপডেট নেই মেবি। কারণ আমি অনেকবার চেয়ে, চেয়ে পাচ্ছি না। তো এখন এই পর্যায়ে এসে, এই সময়ে এসে দাঁড়িয়ে আ আমার মনে হচ্ছে আমাকে বোধহয় কোথাও থেকে, অন্য কোথাও থেকে আবার নতুন করে আমার ফিল্ড ওয়ার্ক স্টার্ট করে করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি হেল্প পেতে পারি? মানে আমি তো জানতাম না যে ওনাদের এরকম ব্যাপার। তো আমি আমার কাজটা করেছি, কিন্তু আমাকে কিছু দিতে পারছে না, যে ডকুমেন্টস গুলো দিয়ে আমি আমার ফাইলটা সাজাবো। তো সেই ক্ষেত্রে আমি খুব প্রবলেমে পড়েছি। তো আমি কি করব? কি করণীয় এই মুহূর্তে? আপনার ঠিকানাটা আমাকে একটু বলুন। আমি আচ্ছা, ব্যারাকপুরে আছেন। আপনি বারাসাত উন্নয়ন প্রস্তুতির সাথে কথা বলুন। আচ্ছা স্যার, ওখানকার কোনো ফোন নাম্বার বা কিছু? বারাসাত উন্নয়ন প্রস্তুতির ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আমাকে ক্লাসের পর একটা মেসেজ ওকে, করবেন হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো। ওকে স্যার। নোটসের ব্যাপারে কি বলবেন? আর নোটসের ব্যাপারে যেটা বলছি, আমি আপনার থেকে, আপনি একটা প্রোটোকল ফিল আপ করতে দিয়েছিলেন। তো সেটা আমি ফিল আপ করেছি। আমার এই ফিল্ড ওয়ার্ক রিলেটেড সাজেশন নোটস আপনার ভয়েস ক্লিপের জন্য। তো সেই ক্ষেত্রে আমি ওটা ফিল আপ করেছি। আমি বুঝতে পারছি না আপনার কাছে গেছে কিনা। ওখানে আমি আচ্ছা, ডিটেলস আমি যেভাবে ফিল আপ করার কথা আমি আমি দেখতে করেছি। পাইনি। আচ্ছা, ঠিক আছে। ওইটার জন্য আমি দেখে সেকেন্ড নিয়ে ইয়ারেরটা আপনাকে স্যার আমি জানিয়ে দেবো। এপ্রিল বা মার্চ থেকে স্টার্ট করতে চাই আপনার কাছে। এটা আমি এখনই বলে আচ্ছা, আমি রাখছি। আপনাদের বাট আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যারা সেকেন্ড ইয়ারেরও নেবেন, আমাকে আগে সিট দিতেই হবে। তো স্বাভাবিকভাবেই হলে আমাকে দুটো ব্যাচ করতে হবে যদি সেরকম দেখি বেশি হচ্ছে। আর যদি সেরকম বেশি না হয় তাহলে একটাই ব্যাচ। সেজন্য 100 জন লিমিট রেখেছে। আপনারা যেটা করবেন, আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের সময় দরকার হলে আমাকে জেনে নেবেন কি করতে হবে, আমি বলে দেব। কিন্তু সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন, যেটা দেখবেন এমএসডব্লিউ পার্ট ওয়ান বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন, দুটো আলাদা আলাদা আছে। আপনারা সবাই বলে এখানে বাংলা ভার্সন দিলে বাংলা ভার্সন ফুল গাইড, ওটাকে সিলেক্ট করবেন। আর মার্চ মাসের মধ্যে মিনিমাম 2000 দিলেই আপনাদের কিন্তু শুরু হয়ে যাবে। এবার যে বাকি টাকাটা আপনি কিন্তু 7 মাস ধরে ওটা ধরুন 2000 দিয়ে দিলে 8000 থাকছে। 8000টাকে যদি আপনি 7 মাস ধরে দেন, তাহলে 8000 কি 7 মাসে দিলে কত করে হচ্ছে? 7 বারং 84, 1200 টাকাও নয়, 7 এগারো 77, 1150 সেরকম পড়বে। তো তার মানে আপনার দেওয়াটাও সুবিধে হবে, আর আমার কাছে সারা বছর থেকে নিশ্চিন্তে আপনি সব, যেমন কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন। 70 থেকে 80 খানা ক্লাসের মাধ্যমে আপনার এটার কোনো চিন্তা থাকবে না। একদম রিসার্চ পেপারও প্রথম থেকে শুরু হয়ে যায়। আপনার টেনশনটা থাকবে না। আর যাতে অনেক পরিমাণে স্টুডেন্ট বলেছিলেন যে স্যার একবারে, কারণ আমার এইবারটা তো কিছু করার নেই, লাস্টের দিকে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তো যাদের ইচ্ছে আছে যে হ্যাঁ আমি তাপস স্যারের কাছে পড়বো, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন আগে। আর মার্চ মাসের মধ্যে ওই যে মিনিমাম 2000 দিতে পারেন, 3000, যেটা আপনাদের ব্যাপার, কিন্তু মিনিমাম 2000 দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এটা কিন্তু আমি যারা নিতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমি এখানে এই বার্তাটা দিয়ে দিলাম। এবং সবসময় নিলে আমার কাছে আমি সাজেস্ট করব ফুল গাইড নেবেন। ফুল গাইড নিলে কিন্তু আপনাদের লাভ। পুরোটা আমার আন্ডারে থেকে করতে পারবেন এবং অনেক কিছু আশা করছি আপনারা শিখতে পারবেন সেখানে। আমি শেখাতেও পারবো, আমারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। ঠিক আছে, এইটুকু রইলো। আর যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে অ্যাড হতে পারেনি, তাদেরকেও সেরকম যদি কেউ কোনো সহপাঠী থাকে, তা তাদেরকে বলবেন আমাকে একবার মেসেজ করতে, আমি অ্যাড করবো। সবাইকে অ্যাড করা সম্ভব হয়নি। আপনাদের টোটাল স্টুডেন্টকে জায়গা দিতে আমাকে 4 খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হয়েছে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যারা, আপনারা জানবেন স্বাবলম্বী কিন্তু আপনাদের প্রচুর চাকরির নোটিশ দেয়।
এবং আপনারা যারা জয়েন্ট হচ্ছেন তারাও কোথাও পেলে ওই গ্রুপে দেবেন। সবাই দেওয়া নেওয়া করলে দেখবেন একে অপরের উপকারে লাগে আর কি। একটা চাকরির জন্য বুঝুন তো কি রকম ভাবে মানুষ মাথা করছে। হ্যাঁ, সেখানে যদি কম সে কম হাতের নাগালে 10-12 হাজার 15 হাজারের একটা চাকরি পাওয়া যায়। আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বেশ কিছু পোস্ট নিচ্ছে। যদি বাইরে কেউ যেতে চান তাহলে বলবেন, ওনাদের যিনি এমডি রয়েছেন অঞ্জন স্যার, অঞ্জন দাশগুপ্ত, ভীষণ ভালো মানুষ। আমার সাথে যথেষ্ট মানে কি বলবো পিতা পুত্রের মতো সম্পর্ক। হয়তো রেকমেন্ড করা যাবে যদি এরকম কেউ থাকেন বলবেন। যারা এখনো ক্যারিয়ার গ্রুপে অ্যাড হয়নি, এমনকি আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের দরকার তাদেরকেই আমার নাম্বার দিতে পারেন। আমার নাম্বার কোনো প্রাইভেসি নেই, আমি নিজেই প্রাইভেসিতে নেই। আমি নিজেই আপনাদের সাথে, কারণ আপনারা ছাড়া আমি আমার অস্তিত্ব নেই। ঠিক আছে, প্রত্যেককে নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, তারা আমাকে যেন জাস্ট বলে ক্যারিয়ার গ্রুপে অ্যাড হবো, আর কিচ্ছু না, আমি অ্যাড করে নেবো। ঠিক আছে, আর কারো কিছু যার যা জানার আছে জেনে নেন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি তখন মিউট হয়ে গেছিলাম। সেটা হচ্ছে আমি তো আপাতত এটার জন্য ফর্মটা ফিল আপ করেছি। একই সঙ্গে কি আমি সেকেন্ড ইয়ারের ফর্ম এখনই ফিল আপ করবো না আমি পরে ফিল আপ করবো? হ্যাঁ, করতে পারেন, করতে পারেন, করা করে যাবে? রেখে দেন। তাহলে কি আমি আরেকবার লিঙ্কটা খুলে সেকেন্ড ইয়ারের জন্য ফিল আপ করে রাখবো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমার কাছে আপনার নাম দিয়ে দুটোই আসবে। যদি ওকে, ও নো তবে স্যার। আচ্ছা, রেসপন্স যেটা করেছেন হয়তো দেখা হতে নাও পারে। আমি দেখে অলরেডি যেটা নিচ্ছি আমি, করেছি যদি তাহলে সেইটা? সেরকম হয়। সেটা তো আমি দেখে নিচ্ছি, যদি আপনি আগে দেখুন করা যাচ্ছে কিনা। খুব সম্ভবত বোধহয় ডবল করা যাবে, যাওয়ার আমি কথা। জানি না, আমি তো দেখে নেন এই একটু। ফার্স্ট ইয়ারের জন্য করেছি, আমি ওই জন্য বুঝতে পারছি না যে সেকেন্ড ইয়ারের জন্য আমি এখনই আবার করতে পারবো কিনা। যাবি যাবি সেকেন্ড ইয়ারে যাবি, যাবি আচ্ছা, সেকেন্ড ইয়ারের জন্য ঠিক আছে যাবি। স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আর কারো কিছু? স্যার আমি বিজয় বলছি। হুম, বলুন। বলছি স্যার প্রাইমারি স্কুল থেকে ফিল্ড ওয়ার্ক করা যাবে? যাবে। তো যদি আমি যে স্কুলে পড়বো সেই স্কুল আমিও নিজেই থাকি, করা যাবে কি? হ্যাঁ, যাবে, যাবে। আচ্ছা, শুধু ওই যে আপনার একটা স্পেশাল পারমিশন করে নিতে হবে। আপনার ওই বিষয়টা নিয়ে আমাকে একবার কল করবেন, তো কল বা মেসেজ করবেন, আমি একটা নাম্বার দেব, ওর সাথে আচ্ছা, যোগাযোগ করতে পারেন। হুম, ওরাও আচ্ছা। ওরাও ওই এনজিও থেকেও হয়। হ্যাঁ, বলুন। আর আমি তো স্যার লাস্টে জয়েন করেছি, সে প্রিপারেশন ঠিকঠাক নেই আর মানে কি বলে জবের ক্ষেত্রে ঠিক আছে, আমি আমি এটা পরে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, ঠিক। পরে কথা বলে নিচ্ছি বিজয়বাবু। হ্যাঁ, আপনি তো আছেনই আমার সাথে যুক্ত। পরে কথা বলবো। আপনি আপনি বোধহয় খুব টেনশন করছেন, আমি বুঝতে পেরেছি। অনেক দূরে বাড়ি, অনেক স্কুল, এই নিয়ে শিক্ষক তো হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আমি আবার বলছি। একদম। ঠিক আছে, চলুন, কোনোভাবে চিন্তা করবেন না। নেক্সট, আরো কারো কিছু আজকের ক্লাসের কোনো ফিডব্যাক কেউ দিতে চান? কারণ মনে রাখবেন আপনাদের ফিডব্যাক গুলো আমার পাথেয়, আমার এনার্জি ট্যাবলেট। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার রিসার্চ ডিজাইন আর প্ল্যানিং কি দুটোর মধ্যে এখানে দুটোর মধ্যে কি ডিফারেন্ট কিছু ইয়ে আছে কি? হুম, একদম একদম আছে তো। যখন আপনি, হ্যাঁ, একদম সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আপনি মিউট করুন, আমি বলে দিচ্ছি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছেন বিমান স্যার, তাই তো? আমি নামগুলো কারো দেখতে পাচ্ছি না, ভয়েসটা শুনে বুঝতে পারছি সম্ভবত বিমান স্যার। আচ্ছা, যাই হোক, আহ, যখন আমরা আমরা একটা যখন যে আমি আহ, এটা এইভাবে করব, এটা এইভাবে করব, এটা এইভাবে করব, এগুলো হচ্ছে সব পরিকল্পনা। এগুলো সব পরিকল্পনা। এটা আপনার একটা ডেসক্রিপটিভ মোডে থাকলো, কিন্তু সেটাকে আমি যখনই দেখবেন
পরিকল্পনার একটা অংশ চলে যায় বাজেটে। এখন আমরা বাজেটকেও পরিকল্পনা ভেবে ভেবে ফেলতে পারি, না, পরিকল্পনার একটা অংশ, যে অংশটা ওর খরচ পারপাসে, আয় ব্যয় পারপাসে এস্টিমেট তৈরি করতে লাগে, সেটা বাজেট। ঠিক তেমনি রিসার্চ ডিজাইনটা হচ্ছে যে এই যে আমি পরিকল্পনাটা করলাম, সেটা আবার কার পর কোনটা হবে, কোনখানে কত সময় লাগতে পারে, এই পরিকল্পনাটাকে আবার চুলচেরা ভাবে আমি এটাকে আপনার একটি ব্লু প্রিন্ট করে নিলাম। যেমন সাপোজ কেউ অন্য ধর্মের আছেন অনেকেই, কিছু মনে করেন না, শুধু উদাহরণের জন্য দিচ্ছি, রাম মন্দির। তো রাম মন্দিরের ব্লু প্রিন্ট দেখবেন ওই যে প্যাকেটে প্যাকেটে ভরিয়ে পাঠাচ্ছে, ডিজাইন। তো এই ডিজাইনটা করার জন্য ফার্স্ট একটা প্ল্যান হয়েছিল, সেই প্ল্যান থেকে একটা এস্টিমেট করেছিল বাজেট, তারপরে সেটা ডিজাইন করে দেখলো যদি এই পরিকল্পনা মাফিক আমি চলি তাহলে কেমন হবে। একই রকম ভাবে একটা গাড়ি প্ল্যান করলো, গাড়িটার এখানে সাইলেন্সারটা এরকম ভাবে থাকবে, সিটটা এরকম ভাবে থাকবে, পেছনের চাকাগুলো এই ধরনের হবে, লুকিং গ্লাস এইভাবে থাকবে, সমস্ত কিছু এভরিথিং করার পর সেটাকে ডিজাইন দিল, দেখলো কেমন লাগছে, ওকে চলো বাজার খাবে, গার 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 সেই অনুযায়ী বেরোতে লাগলো। আমি কি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আর কারো কিছু? প্রশ্ন করলে না মানে আপনারা আচ্ছা, জানতে পারবেন বিষয়গুলো, খুব আচ্ছা, সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্য। আচ্ছা, গ্রুপ ডাইনামিক্স নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, গোষ্ঠী গতিবিদ্যা মানে খুব ভালো প্রশ্ন, কিন্তু একটার মধ্যে, আপনি তো আছেন আমার সাথে, একটার মধ্যে এত কিছু। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার সম্মান রাখার জন্য আমি এটা বলছি, কিন্তু আমার বুঝতে পারছেন তো আপনি, নিশ্চয়ই আমার সম্পর্কের অবস্থা খারাপ। বলছি, গোষ্ঠী গতিবিদ্যাটা কেমন জানেন, একদম খুব সহজ ভাষায় যদি বলা হয়, খুব ক্রিটিক্যাল করে আপনাদের দেখবেন বইয়ে দেওয়া আছে, বা এটা এটা যারা বোঝায় তারাও না বুঝে বোধহয় সম্ভবত বোঝায়, আসলে এতটা জটিল বিষয়টা নয়। গ্রুপ ডাইনামিক মানে, ধরুন আপনি আপনার পরিবারে আছেন, এটা একটা গ্রুপ। ধরুন আপনারা আপনারা যখন কোনো একটা প্ল্যান করছেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তখন কিন্তু আপনার সন্তানদেরকে একটু আলাদা জায়গায় রাখছেন। আপনার মা বাবা তারা দূরে বসে বসে, মনে হয় কিছু কি সমস্যা হলো নাকি গো, দেখো দেখি একটু ব্যাপারটা কি হলো, কিছু না 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 তুমি বলতে যাও না, এখন এদিকে যাবে বাবু, সেখানে একটা গ্রুপ। এই গ্রুপের ভেতরকার গ্রুপ, একটি গ্রুপের সাথে আরেকটা গ্রুপের মিথস্ক্রিয়া রয়েছে, ইন্টারাকশন রয়েছে, এটাই গতিবিদ্যা। একই রকম যদি অফিসিয়াল উদাহরণ দিয়ে বোঝায়, ধরুন আপনি একজন একটি জেলার, আপনি একটি রেজিস্টার্ড পোস্টে রয়েছেন, ওখানে দেখবেন আপনার নির্দিষ্ট একটি অফিস রয়েছে, সেখানে আপনার সাপোর্টিং স্টাফরা রয়েছেন, আপনার হয়তো হায়ার লেভেল রয়েছেন, এটা একটা গ্রুপ। আবার আপনার ডাউনে তাদের উপর মনিটরিং করতে হয়, সেখানেও একটা গ্রুপ রয়েছে, আবার আপনার সাথেও লিঙ্কেজ হচ্ছে, মিথস্ক্রিয়া হচ্ছে। এইটা হচ্ছে জলের মধ্যে, পুকুরের জলের মধ্যে একটা নুড়ি কাঁকড় ছুড়িয়ে দিই, একটা সার্কেল, তার থেকে সার্কেল, তার থেকে, বাট একবারই ড্রপ হয়েছে জলে, সার্কেলের পর সার্কেল। গ্রুপ ডাইনামিক্স, একটা
গ্রুপ পার্ট আমার একটা প্রজেক্ট চালাচ্ছি, সেই প্রজেক্টে চালানোর জন্য একটা এইচআর গ্রুপ রয়েছে, একটা ফিন্যান্স গ্রুপ রয়েছে, গ্রাফিক প্রজেক্টটাকে সাকসেস করা। সেই জন্য প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক, নিজের গ্রুপ অন্যের গ্রুপ, এই যে রিলেশনশিপটা, এটাই হচ্ছে গ্রুপ ডাইনামিক্স অথবা গোষ্ঠী গতিবিদ্যা। আমি কি স্যার ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ। ওকে, আচ্ছা, আর কারো কিছু? স্যার আমি সুকন্যা বলছি। হ্যাঁ, আমি এখনো সিলেবাস পাইনি, তো আমি একটু বোঝার চেষ্টা করছি। ফার্স্ট ইয়ারে কি মানে 7 পেপারে রিসার্চ পেপারটা আছে, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। আমি আপনাদের এই বছরের নিউ ব্যাচটাকেও রেখেছিলাম যাতে এটা আপনাদের কাজে লাগবে বলে, যে একটা ক্লাস পেয়ে গেলেন। আহ, প্রথমত বলে রাখি, আপনাদের ফার্স্ট ইয়ার, আমি এগুলো সিলেবাস নিয়ে আলোচনা করবো আপনাদের ফার্স্ট ক্লাসের থেকেই, তবুও বলে রাখি যখন প্রসঙ্গটা উঠলো, আপনাদের ফার্স্ট ইয়ারে প্রথমেই আপনারা জানবেন ফার্স্ট পেপারে যে এই যে সোশ্যাল ওয়ার্ক, এই সোশ্যাল ওয়ার্কের প্রেক্ষাপটটা কি ছিল, তার ইতিহাস, তার দর্শন, সে কিভাবে পট পরিবর্তিত হতে হতে এই জায়গায় এসেছে, সমাজকর্মটা পেশাভিত্তিক সমাজকর্মের রূপ নিল, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। তারপর সেকেন্ড পার্ট থেকে একেবারে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো চলে যাবে আপনার পরপর কেস ওয়ার্ক, মানে সোশ্যাল ওয়ার্কের যে মেথড রয়েছে, প্রাইমারি মেথড, সেকেন্ডারি মেথড। প্রাইমারি মেথড রয়েছে তিনটে: কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। এই তিনটে পার্ট পরপর হবে। তারপরেই থাকবে আপনার ম্যান অ্যান্ড সোসাইটি, তারপরে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সেই সাথে সাথে যে বিহেভিয়ারাল প্যাটার্নটা, সেগুলো আমরা জানবো। এগুলো হয়ে গেল 5-6। 7 নম্বরে জানবো আমরা রিসার্চ কি, রিসার্চের সঙ্গে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ কি পার্থক্য রয়েছে, রিসার্চ সমীক্ষা, মানে মানে হচ্ছে যেটাকে বলছে স্ট্যাটিস্টিক্স, আর বর্তমানে তো কম্পিউটার। তার মানে 7 পেপারে রিসার্চ, স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার আপনারা পড়বেন। এই 7টা পেপার থাকবে আপনার হচ্ছে থিওরি। একটা পেপার থাকবে এনজিও থেকে আপনাদের ফের রিপোর্ট বানাতে হবে, আরেকটা রিপোর্টের উপরে একটা ভাইবা দিতে হবে। এই মোট 9টা পেপার, 9টা পেপারের মধ্যে ভাইবাটায় 50 নাম্বার, বাকিগুলো সব 100, মোট 850 নাম্বার। এই 850 নাম্বারের মধ্যে আপনার যে 1 থেকে 7 নম্বর পেপার, যেটা থিওরি পেপার বলছে, সেগুলোর প্রথমে একবার হবে অ্যাসাইনমেন্ট, 100 নাম্বারে করে 700 নাম্বার। সেখান থেকে আপনি তোলার সুযোগ পাবেন 140 করার মতো। ওনারা যেটাকে সিস্টেম ধরে রাখবে সেটাই সঠিক। অ্যাসাইনমেন্টটা আমার গাইডে যারা থাকে তারা আপনার ওই 80 থেকে 100 এর মধ্যে থাকে, এটা বলে রাখি। 90 এবার পাই, তবু আমি 80 বলে রাখি বেঁচে যাওয়ার জন্য। ঠিক আছে, কম বললে ভালো হয়। তো আর পরীক্ষা দিতে যাবেন 7টা পেপারে 700 নম্বরে, সেখান থেকে যত পাবেন তার 80%, এইখান থেকে 20%, এখান থেকে 80%, এই দুটো মিলিয়ে অ্যাড হয়ে আপনার একাডেমিক স্কোরটা তৈরি হয়। ঠিক আছে, নেক্সট। আর কারো কিছু? সব চুপচাপ আছেন কেন? পিঠে তৈরি করছেন নাকি? বাউনির রাত। হ্যাঁ, এক্সপ্লোরেটরি ডিজাইন দিয়ে দেবো। মিউট করে যান। আজকের ক্লাসে কোনো ফিডব্যাক আছে? হ্যাঁ, বলুন। স্যার আমি মৌলিক, আমি বলছি আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলুন। বলছি স্যার, আপনি বললেন এই গবেষণার নকশার ব্যাপারে অনেক মানে একটা কোশ্চেন অনেক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, তো এই গবেষণার নকশার ব্যাপারে কিভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যার বেসিসে আমরা মানে এরকম একই পয়েন্ট লিখে একই অ্যান্সার লিখতে পারবো কি? একই অ্যান্সার, একই অ্যান্সার। এই তো আমি বললাম তো, প্রথমেই বললাম তো,
কোশ্চেন গুলো অনেক ভাবে বলেছি। হুম। প্রথমে কোশ্চেন গুলো যখন বলছিলাম তখন প্রচুর অনেক অনেক ভাবে বলেছি, সেরকম ভাবেই আসতে পারে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। শুধু কোশ্চেনের সাথে তালে তাল মিলিয়ে একটা লাইন প্রথমে লিখতে হবে, একটি লাইন। যদি বলে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দাও, তখন আপনি লিখলেন যে হ্যাঁ, গবেষণার নকশা ছাড়া গবেষণা কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয় সঠিকভাবে। তার কারণ হলো গবেষণায় গবেষণার নকশা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন দিয়ে ধর ধর করে নামিয়ে দিই। ঠিক আছে। আর কারো কিছু